ডিসেম্বর 1991। সাইবেরিয়ার এক প্রত্যন্ত অঞ্চলে এক বনভূমিতে দিগন্তে তারার অবস্থান। একটা পাখি উঠছে চারপাশে, অপেক্ষায় আছে কখন দিগন্তে তারা তাকে অনুমতি দেবে কাছে নেমে আসার জন্য। দিগন্তে তারা অনুমতি দেওয়ার পরে সেই পাখিটা কাছে নেমে আসে এবং সে পাখিটা দিগন্তে তারাকে একটা ইনফরমেশন দেয়। সেই ইনফরমেশনটা ছিল হাই কমান্ড থেকে একটা বাহিনী বের হবে যে কোনো সময়, যে বাহিনীর কাজ হচ্ছে এক বিশেষ বুধবারে জন্ম নেওয়া সমস্ত শিশুকে মেরে ফেলার জন্য। এবং হাইকমান্ডের উদ্দেশ্য কি তা এখন পর্যন্ত পরিষ্কার না। দিগন্ত তারাকে এই ইনফরমেশনটুকু দিয়ে সে পাখিটা উড়ে চলে যায়। এই পাখিটা বা এই ইনফরমেশন যে দিয়ে যাচ্ছে সে ওই হাইকমান্ডেরই এক অংশের গুপ্তচর, কিন্তু তবুও সে দিগন্তে তারাকে ইনফরমেশন দিয়ে যাচ্ছে, কেননা কখনো কখনো কিছু কিছু গোপন সন্ধি থাকে। সেই সন্ধি অথবা চুক্তি যা বলা হয় তা কখনো কখনো ভালো, কখনো কখনো তা খারাপও। দুই পক্ষ খারাপ হতে পারে, দুই পক্ষ ভালো হতে পারে, কিন্তু যখন একটি সন্ধি মানে চুক্তি দুই পক্ষের মধ্যে হয় গোপনে, তখন সেই চুক্তি বা সেই সন্ধিটা তার ফলপ্রসূ নিয়মে আগাতে থাকে। এই ইনফরমেশনটা দিগন্ত তারাকে যেই গুপ্তচর দিয়ে গিয়েছে, সেই গুপ্তচরই কিন্তু হয়তো কিছুক্ষণ পরে অন্য জায়গায় নেমে হাইকমান্ডের কাজ বা হুকুম তামিল করতে শুরু করে দেবে। যদি সে দিগন্ত তারার মুখোমুখি হয় তখন সে দিগন্ত তারাকে হত্যা করতেও দ্বিধাবোধ করবে না, কেননা গোপন চুক্তি তো দুজন ইন্ডিভিজুয়ালের মধ্যে হয়েছে, সেটা তো অন্য কেউ জানে না। দিগন্ত তারা এই ইনফরমেশন পাওয়ার পর তখনই তার ক্ষমতা ব্যবহার করে তার সহচর, অনুচর এবং তার চাকর, যেই কয়জন সেই মুহূর্তে আশেপাশে অবস্থান করছে, প্রত্যেককে খবর দিয়ে আনে। সকলে সেখানে জড়ো হয়। জড়ো হওয়ার পর দিগন্ত তারা সবাইকে নির্দেশ দেয় এই ইনফরমেশন ফলো করতে। দিগন্ত তারার কাছে তখন প্রায় কয়েক হাজার কোঅর্ডিনেট ছিল, কয়েক হাজার এলাকার পিন পয়েন্ট লোকেশন ছিল। এই ইনফরমেশনগুলো ভেরিফাই করার জন্য দিগন্ত তারা তাদেরকে বলে এবং বলে অতি দ্রুত এই প্রত্যেকটা পিন পয়েন্ট লোকেশন সমূহগুলোতে গিয়ে হাইকমান্ড কি করছে না করছে, হাইকমান্ডের কোনো লোক আছে কি নেই, সব কিছুর তদন্ত করতে বলে দেয়। এবং এইখানে যখন তদন্ত শুরু হবে, তদন্তের ফলাফল বা আউটকাম কি হবে তা নির্ভর করবে হাইকমান্ড চাচ্ছে কি তার উপরে। যদিও সংখ্যায় হাইকমান্ড এত বিশাল, দিগন্ত তারার এই অনুচর, সহচর এবং চাকররা তারা তাদের সামনে কিছুই না, কিন্তু দিগন্ত তারার মূল মন্ত্র তো একটাই, সেভ ওয়ান লাইফ। এবং দিগন্ত তারার এই অনুচর এবং সহচর এবং চাকররা সব সময় দিগন্ত তারার কমান্ড ফলো করে গিয়েছে। যেই সময় থেকে সে হাই কমান্ড থেকে বিচ্যুত, যেই সময় থেকে সে হাই কমান্ড থেকে ভাগরা, যেই সময় থেকে তার জীবন বেঁচে গিয়েছিল একটা ভেটোর কারণে, সেই সময় থেকে আজ পর্যন্ত তার অনুচর, সহচর এবং চাকররা তার পাশে রয়ে গেছে। তারা তার প্রতি লয়াল এবং চারপাশে খোঁজ লাগানো শুরু হয়। দীর্ঘ 5 মাস পরে দিগন্তে তারার কাছে সমস্ত প্ল্যানিং প্রকাশ পেয়ে যায়। অবশ্য সেটা তাদের তদন্তের ফলাফল স্বরূপ। তাদের কাছে ইনফরমেশন ছিল সেই একটাই, এক বুধবারে একটা প্ল্যান এক্সিকিউট করবে। ওই দিন জন্ম নেওয়া যতগুলো শিশু হবে প্রত্যেককে মেরে ফেলবে এবং দুনিয়াতে কতজনকে সেই সময় বাঁচানো সম্ভব। এমনও তো সম্ভব না যে দুনিয়াতে সেদিন যতজন
জন্ম নেবে প্রত্যেককে তারা মারতে পারবে, এমনও তো সম্ভব না। এই ব্যাপারটাও কিন্তু দিগন্ত তারা জানে, কারণ হাই কমান্ড কোন সিস্টেমে চলে এবং কমান্ডগুলো কিভাবে ফলো করে সবাই সে সম্পর্কে সে আগে থেকে অবগত। এইখানে এখন পর্যন্ত কোনো পরিবর্তন আসেনি। তাহলে দিগন্ত তারা এখন কিভাবে বের করবে যে এক্স্যাক্টলি কোন কোন জায়গায় সে যদি অবস্থান নেয় বা সে যদি তার লোকজনকে রাখতে পারে, তাহলে সে এই হামলা হোক বা সে ম্যাসাকার হোক বা কিলিং মিশন হোক বা যেটাই হোক সেটাকে সে থামাতে পারবে। এবার সে হিসাব শুরু। 1992 সাল, মধ্যপ্রাচ্য, রমজান মাস। মধ্যপ্রাচ্যের এক শহরে সেদিন রমজানের সময় ইফতারের বেশ কিছুক্ষণ পরে দুজন লোকের পিছনে দুটি পাখি, এই দুটি পাখি ওই দুজন লোককে ফলো করতে থাকে। সেই দুজন লোক শহর থেকে কিছুটা বাইরে একটা এলাকার উদ্দেশ্যে রওনা দেয়। তারা ছোট গাধায় চলে যাচ্ছিল। সেই দুজন লোক যখন সেই এলাকায় গিয়ে পৌঁছায়, তাদের পিছনে সেই দুই পাখি সেখান থেকে সরে যায়। সেই দুজন লোক গাধার পিঠে চড়ে আরো কিছু সময় চলল। কোনো এক অদ্ভুত কারণে তারা রাস্তা থমকে দাঁড়ায়, কারণ তারা যে রাস্তায় এসেছে সেই রাস্তাটা কিন্তু মানুষের চলার রাস্তা নয়। সেই রাস্তাটা হচ্ছে একেবারেই মানুষের যাওয়ার অনুপযুক্ত জায়গা। কিন্তু এই রাস্তাতে অনেকক্ষণ ধরে তারা চলছে, এবং হঠাৎ তারা থামলো কেন? কারণ তাদের সামনে দাঁড়িয়ে আছে দিগন্তের তারা। গাধা দুটি আর সামনের দিকে এগোবে না। সেই দুজন লোকও গাধার পিঠে তখনও বসে রয়েছে। তারা ততক্ষণে বুঝতে পারে তাদেরকে দিগন্তের তারা, তার অনুচর, সহচর এবং চাকর, তারা সকলেই চারপাশে তাদেরকে ঘিরে ধরেছে। আপাত দৃষ্টিতে মানব চোখে যতটুকু দেখা যাবে আশপাশে কেউ নেই। আশপাশে শুধুমাত্র আকাশে ছোট্ট একটা বিন্দুতে অনেকগুলো তারা ব্যতীত অন্য কোনো কিছু নেই। চাঁদের সময় কিন্তু এখন আর নয়। চাঁদ তো সেই সময় উঠবে যে সময়টায় ঈদ হবে। সে দুজন ব্যক্তি গাধার পিঠ থেকে নেমে সারেন্ডার করে, এবং তারা যখনই সারেন্ডার করে সেই সময় শূন্য থেকে প্রতীয়মান হয় বেশ কয়েকজন। তারা সবাই মিলে এই দুজন ব্যক্তিকে আটক করে, এবং আটক করে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে একটা ঘেরাবন্দির মধ্যে এমনভাবে আটকে দেয় যেখান থেকে তারা বের হতে পারবে না। দিগন্তের তারা তাদেরকে তখনও দেখছিল। ওই ঘেরাটোপের মধ্যে তাদেরকে আটকানোর পরে দিগন্তের তারার ইশারায় তার অনুচর, সহচর এবং তার চাকরেরা কাছাকাছি প্রায় 1 কিলোমিটার দূরত্বে যে অবস্থান করতে শুরু করে। সে 1 কিলোমিটার থেকে দিগন্তের তারার কাছে আসতে তাদেরকে বেশ কয়েক সেকেন্ড পার হতে হবে শুধুমাত্র। কিন্তু এই 1 কিলোমিটার দূরত্ব থাকা তখন প্রয়োজন, কারণ দিগন্তের তারা শুধুমাত্র এক কথা বলতে চায় এই দুজনের সাথে। ঘেরাটোপের সামনে এসে দিগন্তের তারা দাঁড়ায়, এবং সে ধীরে ধীরে একজন মানুষের রূপ নেয়। যদি কোনো মানব সন্তান সেই মুহূর্তে এই তিনজনকে দেখত, তাহলে তারা বুঝতে পারত দুজন আরবির সামনে একজন ইংলিশ ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন। এইটুকুই দেখতো যদি কোনো মানব সন্তান সে সময় তাদেরকে দেখতো। কিন্তু মানব সন্তান যদি দেখতো তাহলে তো দেখতো যে মানুষ, কিন্তু আদতে তারা কেউ মানুষ নয়। দিগন্ত তারা সে দুইজন আরবির সামনে তাদের দিকে তাকিয়ে তাদের উদ্দেশ্যে বলল, কেমন আছো তোমরা? এক আরবি উত্তর দিল খ্যাক খ্যাক করে। এরপরে সে থুতু ফেলল। তারপরে দিগন্ত তার দিকে তাকিয়ে বলল, আজন মা,
আজন্মা বহিষ্কার তুই। তুই আমাদেরকে জিজ্ঞেস করছিস কেমন আছিস, আমাদেরকে আটকে রেখে তুই মনে করছিস তুই ভালো কোনো কিছু করতে পারবি? তুই আজন্মের জন্য বহিষ্কৃত। তুই আমাদেরকে আটকানোর সাহস করলি কেন? তুই যে বেঁচে আসিস সেটা তো তোকে বেঁচে থাকার সুযোগ দেওয়া হয়েছে দেখে। দেখুন তো তার সে কথা শুনে হাসল। মানবের আকারে যেহেতু তারা তিনজন, সেই মুহূর্তে দিগন্তের তারা তখন একটুখানি নুয়ে বসল। সেই আরবির দিকে তাকিয়ে সে বলল, তোরা এখানে কি করছিস সেটা আগে বল। দ্বিতীয় আরবি উত্তর দিল, তুই কে, তোকে বলবো কেন? দ্বিতীয় আরবির সেই কথা শুনে দিগন্তের তারা তার দিকে তাকালো। একে সে চেনে না, প্রথম আরবিকে সে চেনে। প্রথম আরবির মধ্যে যে রয়েছে তাকে সে চেনে, কিন্তু দ্বিতীয় আরবির ঘাড়ে যে চড়ে বসে আছে তাকে দিগন্তের তারা চিনতে পারছে না। তখন প্রথম আরবির দিকে দ্বিতীয় দিগন্তের তারা আবারও তাকায়। দিগন্তের তারা তাকিয়ে তাকে বলে, তো তারপরে এইখানে কি করছো? কার সন্তানের পেছনে নজর তোমাদের এই মুহূর্তে? প্রথম আরবি তখন তাকে বলে, তো খবর পেয়েছিস তো খবর খুঁজে না, যা যা। কি করবি, ঠেকাবি? তুই ঠেকাতে পারবি না। তুই কয়টা ঠেকাবি? পুরো দুনিয়াতে যদি এই সময় 2 লাখ শিশু জন্ম নেয়, তুই 2 লাখ ঠেকাতে পারবি? পারবি না। শক্তি তো কমে যাবে তোর। আর তোর কি মনে হয় কমান্ডারের প্ল্যান তুই ভেস্তাতে পারবি? তুই কিছু করতে পারবি না। ধরে নে তুই 10 জনকে বাঁচাবি, ধরে নে তুই 10 জনকে বাঁচাবি, কিন্তু বাকি 100টা তো মরবে। সেই 100টাকে কে বাঁচাবে বল? দ্বিতীয় আরবি সেই সময় খ্যাক খ্যাক করে আবার থুতো ফেলে, এবং থুতো ফেলে সে প্রথম আরবিকে একটা ধাক্কা দেয়, যেভাবে এক বন্ধু আরেক বন্ধুকে দুষ্টুমি ছড়া ধাক্কা দেয়, সেভাবে সে ধাক্কা দিয়ে বলে, আরে ওকে বলো না, ওকে বলে দাও, ওই যে অমুকের ছেলেটাকে কিভাবে কি করবো আমরা বলে দাও না তুমি। যদি তুমি না বলো তাহলে আমি বলি, শোন। তারপরে দিগন্তের তারাকে সে বলে সেই বাচ্চার সাথে কি করবে। সে দ্বিতীয় আরবি বলে যাচ্ছিল, মানে দ্বিতীয় আরবির ঘাড়ের মধ্যে চেপে থাকা সেই হাই কমান্ডের লোক, সে বলে যাচ্ছিল, মায়ের পেট থেকে বের করার সাথে সাথে যখন দাইমার হাতে থাকবে, মাথাটা দাইমার হাত দিয়ে আস্তে করে যেভাবে পুতুলের মাথা মুড়িয়ে দেওয়া হয় না, সেইভাবে মাথাটা মুড়িয়ে দেবো। কিন্তু এত আস্তে আস্তে মোড়াবো যাতে হাড়টা যখন ধীরে 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 বাঁকা হতে থাকবে, সেই সময়টায় ওর শরীরটা কেমন করে, বা ওই সময় সে কোনো শব্দ করে কিনা, এটা একটু শোনার চেষ্টা করব। কারণ তখন তো মাত্র বের হয়ে এসছে, অন্ধকার থেকে আলো দেখার আগেই যদি তার ঘাড় আমি মটকে দিই, তাহলে কি হবে তখন? বলো বলো, বলতে পারবে না? আচ্ছা, ধর আমি ঘাড় মটকালাম না, যদি দাইমার হাতে থাকা অবস্থায় যদি শির দ্বারা বলার আগেই দিগন্তের তারা ওই দ্বিতীয় আরবির মুখ চেপে ধরে এবং একটা ছুরি সরাসরি তার রানের মধ্যে ঢুকিয়ে দেয়, হাই কমান্ডের লোক হোক বা যেই হোক, যখন মানব শরীরে কেউ প্রবেশ করে, মানব শরীর যে ব্যথা পায় সেই ব্যথা সে পায়। তার দৃষ্টিভঙ্গির নিচে নেমে আসে, কারণ মানবের চোখ দিয়ে তখন তাকে দেখতে হয়, মানবের কান দিয়ে তাকে শুনতে হয়, মানবের শরীর ব্যবহার করে তাকে চলতে হয়। কিন্তু যদি মানবের শরীরের বাইরে থাকে, তখন অ্যাটমিক লেভেল, সাব অ্যাটমিক লেভেল, আরও উপরে যে কোনো কিছু তারা করতে পারে অণু পরমাণুতে মিশে যেয়ে। কিন্তু সবচেয়ে দুর্বলতম জায়গা হচ্ছে মানব দেহের উপরে ভর করা, মানব দেহকে পরিধান করে চলা। সম্ভবত এই দুজন সেটা ভুলে গিয়েছিল, বিশেষ করে দ্বিতীয় আরবি। দিগন্তের তারা মুখ চেপে যখন
তার রানের মধ্যে ছুরিটা প্রথমে ঢুকিয়ে দেয়, সে ব্যথা তো সে টের পায়, যে ব্যথাটা টের পাওয়ার কথা ছিলই না, কেবল মানব শরীরে থাকার কারণে সে সেই ব্যথা টের পায়। কিন্তু যখন দিগন্তের তারা একেবারে হাড়ের সাথে লাগিয়ে ছুরিটাকে একটা মোচড় দেয়, এবং একটা মোচড় দিয়ে ধীরে ধীরে যেভাবে মাখন কাটে কেউ, সেইভাবে আরেকটু নিচের দিকে একেবারে হাঁটুর কাছাকাছি টেনে নিয়ে আসতে শুরু করে, তখন তখন একজন মানব যা করে তার চেয়ে হয়তো বেশি করছিল যন্ত্রণায় সে দ্বিতীয় আরবি। তার ওই যন্ত্রণা বিস্ফোরিত চোখে দেখছিল প্রথম আরবি। দিগন্তে তারা ধীরে 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 সে ছুরিটাকে হাঁটুর উপর নিয়ে আসে, হাঁটুর থেকে ঠিক একেবারে, যেহেতু আমাদের শরীর ঠিক হাঁটুর নিচের যে হাড়, সে হাড়ের সামনের কোনো মাংসপেশি নেই, শুধুমাত্র ত্বক ছাড়া, একেবারে এমনভাবে সে ছুরিটা টান দিয়ে ওই হাড়ের উপর দিক দিয়ে নিয়ে আসে শুধুমাত্র চামড়াটা ফাঁক হয়ে যাওয়ার জন্য। সেখান থেকে দর দর করে রক্ত ঝরছে। দিগন্তে তারা তার মুখ চেপে ধরলো এবার দিকে হাত দিয়ে। একটা মানব শরীর যেভাবে দাপাতে শুরু করে ঠিক সেভাবে দাপাতে শুরু করে, ঠিক সেভাবে দাপাতে শুরু করে মৃত্যুর যন্ত্রণায়। কিন্তু এখন একজন মানব মরবে না, একজন মানবের সাথে মরবে একটা শয়তানও। একই শরীরে দুই সত্তার বসবাস ঘটলে যদি সেই শরীরের মৃত্যু ঘটে, তাহলে দুই সত্তারের মৃত্যু ঘটে, সেটা মানুষ হোক সেটা অন্য কেউ হোক। ধীরে ধীরে এইভাবে মৃত্যুর দিকে সে এগুচ্ছিল, কারণ রক্ত চলে যাচ্ছে তার শরীর থেকে। সে মরুভূমির মতো এলাকাটায় মাটিতে যখন তার রক্ত পড়ছে, পানি যেভাবে শুষে না ঠিক সেভাবে শুষে নিতে শুরু করে রক্ত। কিন্তু রক্তের মধ্যে কণিকা তো অনেক, লোহিত কণা অনেক, এগুলো তো আর শুষে নিবে না, তাই এগুলো বালুর উপরে জমতে শুরু করে। তখন প্রায় 12 মিনিট পরে সে ব্যক্তির মৃত্যু হয়। সে ব্যক্তির মৃত্যু হয়নি শুধুমাত্র, সে ব্যক্তির সাথে মৃত্যু হয় সে শয়তানেরও, কারণ মানব শরীরে ভর করারও এক দুর্বলতা এটাই। এবার দিগন্তে তারা প্রথম আরবির দিকে তাকায়। প্রথম আরবি খুব ভালো করেই জানে দিগন্তে তারা তাকে কি বলবে, তবুও সে তখনও চুপ। দিগন্তে তারা তাকে বলল, তুমি যদি এখনো না বলো কোনো সমস্যা নেই, কিন্তু তোমাকে আমি কথা দিচ্ছি, তোমাকে আমি মারবো না, তোমাকে আমি জিন্দা রাখবো, এই ঘেরাটোপের মধ্যেই তোমাকে জিন্দা রাখবো আমি। দিগন্ত তারা এই কথা শুনে প্রথম আরবি তখনও চুপ। আচমকাই দিগন্তের তারা একটা বিষ মাখা ছোট্ট লোহার এক টুকরো সরাসরি কানের পাশে একটা ঘায়ের মধ্যে ঢুকিয়ে দেয়। ওই আরবির কানের পাশে একটা ঘা ছিল অনেক আগে থেকে। সেই লোহার টুকরাটা যখন বিষ মাখানো লোহার টুকরাটা ঠিক ওই ঘাড়ের মধ্যে ঢুকিয়ে দেয়, ওই আরবি একেবারে লাফিয়ে ওঠে। ওই ঘেরাটোপের মধ্যেই সমস্ত শক্তি দিয়ে সে লাফিয়ে ওঠে, কারণ সে তীব্র যন্ত্রণা অনুভব করতে শুরু করে, এবং এত তীব্র যন্ত্রণা যেটা অন্য কেউ কখনো কল্পনা করতে পারবে না। সেই তীব্র যন্ত্রণা যদি মানবের কথা যদি বলতে যাই বোঝানোর জন্য, তাহলে যদি এই মুহূর্তে প্রায় 8 থেকে 9 জন লোকের পায়ে একবারে ঝিনঝিন যদি শুরু করে, হাতে পায়ে মারাত্মক রকমের ঝিনঝিন যদি শুরু করে, সেই ঝিনঝিনের তীব্রতার চাইতেও বেশি তীব্রতার ব্যথা সে অনুভব করছে সে সময়, এবং সেই সাথে চিলিক থেকে শুরু করে এক বিশ্রী পরিমাণের জ্বালা পড়া সে সেই সময় অনুভব করছিল। এবং সে চিৎকার করতে করতে দিগন্ত তারাকে বলছিল যে বলছি 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 তুই থামা, তুই আমার কষ্ট থামা, তুই জানিস কি করতে হবে, তুই আমার কষ্ট থামা, আমি পারছি না। দিগন্ত তারা তখনও থামেনি। দিগন্ত তারা শুধুমাত্র এই কথা জিজ্ঞেস করেছিল, ইনফরমেশন দাও আমাকে,
তখন সে বলছিল, সে প্রথম আরবি বলছিল, এই যে এইখানেই লাগেজ গলিতে এক ব্যবসায়ী আছে, তুমি গেলেই চিনতে পারবে, তার সন্তান জন্ম নেবার কিছুদিনের মধ্যেই। শুধুমাত্র এই গলিতে না, এরকম আরো হাজারো গলিতে, হাজারো রাস্তায়, হাজারো বাড়ির ঘরে আর সেই দিন কোনো না কোনো জায়গায় একটার পর একটা সন্তান জন্ম নেবে। তুমি কয়জনকে বাঁচাবে? তোমার তো সেই পরিবার লোকজন নেই, কোথাও নেই। তুমি আমার যন্ত্রণা থামাও, আমি পাচ্ছি না। দিগন্তে তারা তার যন্ত্রণা থামায়। তার যন্ত্রণা থামানোর পরে দিগন্তে তারা তাকে পোলাইটলি জিজ্ঞেস করে, তুমি আমাকে ইনফরমেশন দাও, কোন কোন জায়গায়, কখন কখন, কিভাবে কিভাবে। কিন্তু সেই সময় সেই প্রথম আরবি দিগন্তে তার উদ্দেশ্যে বলে, তোর সাথে কথা বলবে। দিগন্তে তারা জিজ্ঞেস করে, কে কে কথা বলবে? আমি জানি, আসতে বলো, তার সাথে আমার অনেকদিন কথা হয় না। তখন সেই প্রথম আরবির ভেতরে থাকা সেই শয়তানের মাধ্যমে, সেই শয়তানের অবস্থাটা এমন হয় যে যেন সে তখন সাব অ্যাটমিক লেভেলে পৌঁছে গিয়েছে, এবং সেইখান থেকেই অন্য একটি ভিন্ন কণ্ঠস্বর ভেসে আসে। মিশন রিপোর্ট জেনারেল, মিশন রিপোর্ট। দিগন্তে তারা কিছুটা পিছিয়ে বসে, এমন না যে সে ভরকে গেছে, শুধু একটু বসলো, কারণ তারা তিনজন এই মুহূর্তে মানুষের রূপে, ইতিমধ্যে একজন কিন্তু মৃত। দিগন্তে তারা তাকে জিজ্ঞেস করলো, তোমার যত প্ল্যান, সব প্ল্যান ভেস্তে যাবে। প্রথম আরবির ভেতর থেকে উত্তর এলো, নেগেটিভ। দিগন্তে তারা তাকে বলল, তুমি এইবার যা করছো না, সেটাও থামিয়ে দেব। সে প্রথম আরবির ভেতর থেকে উত্তর এলো, নেগেটিভ। দিগন্তে তারা একটু কাছে যেয়ে সে প্রথম আরবির চোখে চোখ রেখে সে এমনভাবে কথা বলতে শুরু করলো, আমি জানি তুমি আমাকে দেখতে পাচ্ছ, তোমার আমাকে দেখে কি মনে হয়? আমি পারবো না, আমি জানি আমি পারবো না, কিন্তু যদি আমি নাই পারি, তুমি সেখানে বসে থেকে এখন আমার সাথে কথা বলতে না। তুমি নিজেই বুঝতে পারছো যে আমি কি করতে পারবো। তুমি আমাকে আটকাতে পারবে না, তুমি আমাকে কোথাও আটকাতে পারবে না। বরং আমি তোমাকে একটা কথা বলতে চাই, তুমি যেইখানে যা করতে যাবে, তুমি সবসময় আমাকে পাবে। পেয়ে এসেছ না? পাবে তুমি আমাকে। তুমি আর তোমার যত ধরনের ঢং আছে, সে সমস্ত ঢঙের কোনো দরকার আমি তো মনে করি না দুনিয়াবাসীকে দেখানোর। বরং দুনিয়া কখনো জানবে না তোমাদের ব্যাপারে, কিন্তু আমি জানি তো। আমি তো তুমি, তাই না? তুমি আমি সব তো একই। আমি তোমার এই প্ল্যানগুলোকে সামনে এগোতে দেব না। তুমি যত কিছু করো না কেন, আমি তোমার এই প্ল্যানগুলোকে সামনে এগোতে দেব না। তুমি আমাকে শুনতে পাচ্ছ তো? তুমি বুঝতে পারছো তো? সে প্রথম আরবির ভেতর থেকে একটা উত্তর ভেসে আসে, এমনটা কখনোই হবে না। তুমি আমার সাথে কখনোই পারবে না। তখন দিগন্তে তারা এই কথার মানে বুঝতে পারে। দিগন্তে তারাকে সে বলছে এটাই, তুমি কখনোই আমার সাথে পারবে না। এই কথাটা যখন দিগন্তে তারা
যখন এই চিন্তা শক্তির মধ্যে ঘুরপাক খেতে শুরু করে, সে আচমকা এসে ছুরিটা বের করে নিয়ে আসে এবং সাথে সাথে গলার মধ্যে ঢুকিয়ে দেয় প্রথম আরবির। এবং যখন তার গলার মধ্যে সে ছুরিটা ঢুকিয়ে দেয়, সে চোখে চোখ রেখেছিল সে প্রথম আরবির, কিন্তু তার চোখ ছিল আসলে তখন বেজুজের দিকে, ইস্টার্ন হাই কমান্ডার বেজুজ, যে এই প্রথম আরবির সাব অ্যাটমিক লেভেল থেকে দিগন্তে তার সাথে কথা বলছিল। এই দুজন লোকের মৃত্যু হয় যারা হাই কমান্ডের লোক। প্রায় 1 কিলোমিটার দূর থেকে অনুচর, সহচর এবং চাকররা এসে উপস্থিত হয়। সহচরদের মধ্যে থেকে একজন দিগন্ত তার উদ্দেশ্যে বলল, তুমি যে এই দুজনকে মেরে ফেললে, এই দুজন তো আমার মানুষও তো ছিল, চাইলেই কি ওদেরকে সরিয়ে মানুষ দুজনকে ছেড়ে দেওয়া যেত না? তখন দিগন্ত তারা তার সেই অনুসারীকে বলল, তুমি দেখো এই দুজন লোক, একজন ডাকাত এবং একজন চরিত্রহীন ব্যক্তি, এদের বেঁচে থেকে কি লাভ বলো? বরং সামনে এরা আরো অনেক মানুষের ক্ষতি করতে পারত, এবং এরা ক্ষতি করতে পারবে দেখেই এদের শরীরে সব খুব সহজে মিশে গিয়েছে। দেখতেই তো পাচ্ছ, দেখো এদের রক্তগুলো কিছুটা হালকা কালো না? তার মানে বুঝতে পারছো তো, এরা খারাপ লোক, এদের কথা বাদ দাও। তখন দিগন্ত তারা তার এই অনুচর, সহচর এবং চাকরদের উদ্দেশ্য করে অনেকটা ভাষণ দেওয়ার ভঙ্গিতে বলল, দেখো হাই কমান্ড চারপাশে কোনো না কোনো কিছু ঘটানোর চিন্তা ভাবনায় আছে। সে আমার সাথে কথা বলার চেষ্টা করেছে, কি বলতে চাইছে সেটা আমি জানি না, কিন্তু এইটুকু তো আমরা জানি সবাই, তাই না, যে তাদের প্ল্যান আছে কোনো এক বুধবারে তারা একটা বড় ধরনের অ্যাটাক করবে। আমরা যেভাবে পাই না কেন, আমাদের কাছে যত ইনফরমেশন আছে সবগুলো ব্যবহার করে প্রত্যেককে ছড়িয়ে যে এই হামলা ঠেকানোর চেষ্টা করব। যদি তোমরা চাও তোমরা করতে পারো। তখন অনুচর, সহচর এবং চাকরদের সবাই একযোগে বলল, তারা সেই প্রথম দিন থেকে তার সাথে রয়েছে এবং তাদের মৃত্যুর আগ পর্যন্ত তারা থাকবে। তখন দিগন্তে তারা তাদেরকে বলে, তাহলে তোমরা ছড়িয়ে পড়ো, চারপাশে যতজন আছে, যতজনকে তারা টার্গেট করেছে, প্রত্যেক বাবা মার পেছনে তোমরা লেগে যাও, তোমরা খোঁজ নিতে থাকো কোন কোন সন্তানদেরকে তারা মারার চেষ্টা করবে, কারণ দুনিয়াতে সবাইকে তারা মারবে না। কম করে হলেও ওদের নজরে কম করে হলেও 2 থেকে 300 মতো শিশু সন্তান রয়েছে, এটা মাথায় রেখো সবাই। লেগে পড়ো, আমাদেরকে ট্র্যাক করতে হবে সে কে। প্রশান্ত মহাসাগর, তারিখ রেখার অপর প্রান্ত, ইস্টার্ন হাই কমান্ডের হেডকোয়ার্টার। নিজের সিংহাসনে বসে আছে বেইজুজ। সে খুব ভালো করে জানে তার প্ল্যান কত শক্ত এবং কত পাকাপোক্ত, এবং এই শক্ত এবং পাকাপোক্ত প্ল্যান কতটা সহজেই দিগন্ত তারার মতো জেনারেলদেরকে বোকা বানাতে পারে তা প্রমাণ 2 আরবি। এই 2 আরবি কেন, প্রথম আরবি বা দ্বিতীয় আরবি, এইরকম যত লোক পৃথিবীতে ছড়ানো যাদের উপরে হাই কমান্ডের অনুগ্রহ রয়েছে, অথবা হাই কমান্ডেরই লোকেরা তাদের ঘাড়ে চেপে বসে আছে, তারা কেউই খুব ভালো করে জানে না যে হাই কমান্ডের আসল প্ল্যান কি।
বেইজু সবার কাছে লুকিয়ে রেখেছিল আসল প্ল্যান কি। আসল প্ল্যান তো হচ্ছে যে সেই দিন, সেই বুধবারে, স্পেসিফিকলি বুধবারে জন্ম নেওয়া কাউকে মারা হবে না, মারা হবে এমন এক বুধবারে জন্ম নেওয়া সকলকে, যাদেরকে মারার সময় হতে হবে প্রায় 1 বছরের সময়। কেউ জন্মের সময় মারা যাবে না। এবং তারা মারা যাবে কিভাবে? যদি কেউ সেই সময় লঞ্চে থাকে, তাহলে একজন সেই লঞ্চকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করবে। যদি তারা কেউ পাহাড়ে থাকে, তাহলে তাদেরকে পাহাড়ের রোগে আক্রান্ত করে ফেলবে। যদি কেউ শহরে থাকে, তাহলে তাকে শহরের রোগে আক্রান্ত করে ফেলবে। যদি কেউ গ্রামে থাকে, তাহলে তাকে গ্রামের রোগে আক্রান্ত করে ফেলবে। যদি কেউ পথে হাঁটে সে সময়, তাহলে সাপ দিয়ে কামড় দেওয়া হবে, অথবা কুকুর হয়ে আক্রমণ করবে, অথবা বাতাস হয়ে ছুঁয়ে যাবে। যে কোনোভাবে তারা তাদের টার্গেটের কাছে যে পৌঁছাতে পারবেই, কেউ ঠেকাতে পারবে না তাদেরকে। কিন্তু খেলাটাকে এখন চরমভাবে উপভোগ করতে হবে, এবং চরমভাবে উপভোগ করতে গেলে সেই খেলাটাকে চরম পর্যায়ে নিতে হবে। এবং যদি গ্ল্যাডিয়েটর ভার্সেস গ্ল্যাডিয়েটর হয়, কিং ভার্সেস কিং হয়, তাহলে সেই খেলাটা তো আসলেই চরম উত্তেজনা দিবে সবাইকেই। বেইজুস তা খুব ভালো করে জানতো। সেই জন্য সে তার সিংহাসনের সামনে দাঁড়ানো এক চাকরকে সরাসরি বলল, কমান্ডার 7 মাথার অজগর যাতে তার বেস্ট লোকদেরকে পাঠায় বুধবারের মিশনের জন্য, মানে আগামীকাল সকালের মিশনের জন্য। বেইজুসের পাশে বসে থাকা তার এক অতি অতি বয়স্ক সেই জিন তাকে বলল, তুই কেন এই কাজ করলি? তুই তো চাইলে নিজের লোকদের দিয়ে করাতে পারতি, কাজ তোর। তাহলে তুই আবার তোর আরেক কমান্ডারকে কেন বলছিস তার লোকদেরকে লাগাতে? বেইজুস সে প্রাচীন জিনের কথা উত্তর দেয়, তুমি তো বোঝানো দেখে তুমি প্রশ্ন করে ফেললে, বুঝলে কি প্রশ্ন করতে? তখন দিগন্তের তারার একটি দাবারূপী টুকরো বেইজুস হাতে নেয়। দাবা ঘরে যেরকম সৈন্য, নৌকা, হাতি, ঘোড়া, মন্ত্রী এবং রাজা থাকে, ঠিক তেমনি বেইজুসের সামনে একটি দাবার ঘর এবং তাতে গুটি ছড়ানো। এই মুহূর্তে যে গুটির আকৃতি দিগন্তের তারা, সেই গুটিটা হচ্ছে একটা হাতি। এবং অপর প্রান্তের কোর্টে সবার আগে যে দাঁড়িয়ে আছে সে হলো কিং। এখন দাবার ঘরে চাল নির্ভর করে হাতি বড় না রাজা বড়। আমি শুধুমাত্র এটাই চাইলাম, শত্রুতা তো অনেক আগের, আর একটু বিরোধ বাড়ুক না। ধুমধুমার লড়াই না হলে কি হবে? এদের দুজনের মধ্যে সমস্যা বেঁধেই থাকবে। আমি এটাই তো চাই আমার রাস্তা ধীরে ধীরে পরিষ্কার হোক। আমি তো এটাই চাই যাতে কেউ বিশ্বাস না করতে পারে আমি সবাইকে মানিয়েছি। আমি মেরেছি, আমি মারব, কিন্তু কোনো প্রমাণ থাকবে না। 7 মাথার অজগরের লোকজনই যাবে। সবাইকে বলে দাও আগামীকাল সকালের মিশনের জন্য কমান্ডার 7 মাথার অজগরের সমস্ত ফাইনেস্ট লোকেরা যাবে, হাই কমান্ড থেকে কেউ যাবে না। এই কথা বলে নিজের সিংহাসনে আয়েশ করে বসল।
শুধু একটি কথা বেজোস তখন বলল, an unstoppable force versus immovable object.